আমরা মনে করি যেটা একটা ভালো দিক। কেন প্রজাতন্ত্র, প্রজা বলতে কি? প্রজা থাকলে তো তাহলে রাজা আছে। আমরা মনে করি না যে যারা ক্ষমতায় আসবেন তারা নিজেদেরকে রাজা মনে করবেন আর এদেশের জনগণকে প্রজা মনে করবেন। আমরা এজন্য চাই যে জনগণতান্ত্রিক, জনগণের দ্বারা যে পরিচালিত গণতন্ত্র, সেই গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের নাম পরিবর্তনের অধিকার অন্তর্বর্তী সরকারের নেই। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ অনেকেই এই মতে একমত হয়েছে। আপনার মন্তব্য কি? দেখুন, আমরা বাংলাদেশের নাম পরিবর্তন বলতে বোঝা যায় যে বাংলাদেশ নামের পরিবর্তে নতুন একটা নাম। এটা কিন্তু হচ্ছে না। এখানে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আমরা অফিসিয়ালের ভাষা যে ছিল, এটাই আমরা পরিবর্তন চেয়েছি। এবং আপনি জানেন যে লেবার পার্টির যেই প্রস্তাবনা ছিল, এটাই কিন্তু কমিশন এটাই প্রস্তাব করছে। আমরা বলেছিলাম যে জনগণতান্ত্রিক বাংলাদেশ সরকার, এবং এটাই কিন্তু তারা প্রস্তাবনা করেছে। লেবার পার্টির অসংখ্য প্রস্তাবনা, আলহামদুলিল্লাহ, আমরা ওইরকম যুগোপযোগী, আমরা অনেক গবেষণা করে তারপর আমরা প্রস্তাব করেছি, তারা গ্রহণ করেছে। আমরা মনে করি যেটা একটা ভালো দিক। কেন? প্রজাতন্ত্র, প্রজা বলতে কি? প্রজা থাকলে তো তাহলে রাজা আছে। আমরা মনে করি না যে যারা ক্ষমতায় আসবেন তারা নিজেদেরকে রাজা মনে করবেন আর এদেশের জনগণকে প্রজা মনে করবেন। আমরা এজন্য চাই যে জনগণতান্ত্রিক, জনগণের দ্বারা যে পরিচালিত গণতন্ত্র, সেই গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। বিএনপিকে পরামর্শ দিল গোলাম মোল্লা রনি চাঁদাবাজি বন্ধ করার জন্য প্রতিরোধ কমিটি গঠন করতে। আপনার মত কি? দেখুন, আমি মনে করি না যে গোলাম মোল্লা রনিকে নিয়ে কথা বলার মতো কোনো বিষয় আছে। উনি কোন দল করেন আমি জানি না। ওনার জয়েনিং অনুষ্ঠানে আমি ছিলাম। বিএনপি থেকে উনি যেদিন নমিনেশন নিয়েছিলেন, উনি বর্তমানে কোন দলের পক্ষে কথা বলেন তাও এদেশের মানুষ বুঝতে পারে না। ওনাকে সর্বপ্রথম উচিত বিএনপিকে পরামর্শ দেওয়ার আগে ওনার রাজনৈতিক অবস্থানটা জাতির সামনে পরিষ্কার করা। উনি কি আওয়ামী লীগ সেই পুরানো প্রেমে মাঝে মাঝে দেখি আমরা গদগদ। উনি কতক্ষণ ফ্যাসিবাদের পক্ষে কথা বলেন, কতক্ষণ বিএনপির সুরে কথা বলেন, কতক্ষণ বিএনপিকে পরামর্শ দেন। আসলে ব্যক্তিগতভাবে রনিশ ভাই এক জিনিস, আর রনি ভাইয়ের যেই বিভিন্ন সময়ের ভূমিকা যে জনগণের কাছে চরমভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। ওনার অবস্থান, ওনার বক্তব্যকে মানুষ যেভাবে গ্রহণ করতেন, এখন ঠিক সেইভাবে প্রত্যাখ্যান করে। জামাত বিএনপি কি দ্বন্দ্বে জড়াচ্ছে বলে মনে করেন? আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা মাঝে মাঝে দেখতে পাই যে বিএনপি এবং জামাতের সমর্থক যারা রয়েছেন, তারা বিভিন্ন তুচ্ছ বিষয়কে সামনে রেখে বিভিন্ন ধরনের বক্তব্য, মতামত উপস্থাপন করেন। এবং মাঝারি মধ্যম সারির বিএনপি জামাতের কিছু নেতা, তারাও দেখেছি পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া শুরু করেছেন। আমি মনে করি যে এটা জাতির জন্য চরমভাবে একটা অশনি সংকেত। এবং এই বিএনপি জামাতের বক্তব্য, বিবৃতি বা সোশ্যাল মিডিয়ায় যেই ভিন্ন ধরনের, এটা একটা মেসেজ বহন করে। যারা আওয়ামী প্রেতাত্মা, ফ্যাসিবাদের দোসর, তারাই চায় যে বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে। আমাদের যুগপৎ আন্দোলনের সমন্বয়কারী তিনি বলেছেন যে বিএনপি জামাতের সাথে কোনো দূরত্ব হয়নি। আমি তাকে ধন্যবাদ জানাই, কেননা জাতির এই ক্রান্তিকালে আমরা 5ই আগস্ট যেই পরিবর্তন এসেছে, এই পরিবর্তন কিন্তু এখন পর্যন্ত এদেশের গণতন্ত্রকামী মানুষ পাইনি। এখনো আমরা আইসিইউর ভিতরে আছি। আমরা এখন আইসিইউ থেকে বের হতে পারিনি। এই সরকার একটা জাতীয় নির্বাচন দিয়ে গণতন্ত্রের একটা সরকারের কাছে যখন হস্তান্তর করবে, তখনই আমরা বলবো যে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে এসেছি। আমি মনে করি যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি যে ফর্মুলা দিয়েছেন, তিনি যে সংস্কারের কথা বলেছেন, এবং সমস্ত জামাত ইসলামী থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল আন্দোলনরত সবার পরামর্শের ভিত্তিতে এই 31 দফা তিনি উপস্থাপন করেছেন। এবং এই 31 দফা কিন্তু অস্বীকার করা যাবে না যে জামাত ইসলামীর মতামতবিহীন। জামাত ইসলামী কিন্তু এই 31 দফায় তাদের মতামত দিয়েছে। সেখানে যেই সমস্ত কারেকশন, যেই সমস্ত অন্তর্ভুক্তি, তাও কিন্তু জামাতের পরামর্শ এখানে আছে। আমরা আন্দোলনরত প্রত্যেকটা দলের সম্পদ হচ্ছে তারেক রহমানের 31 দফা। এবং তিনি সেখানে বলেছেন যে তিনি একটা রেইনবো নেশন করতে চান, একটা জাতীয় সরকার করতে চান নির্বাচনের পরে।
আমার বিশ্বাস যে তারেক রহমানের এই জাতীয় সরকার যদি বাংলাদেশে প্রতিষ্ঠা হয় এবং এটাকে যদি আমরা 50 বছর যদি চাই যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আমরা আসতে দেব না, এবং এটা সম্ভব। এবং তারেক রহমান বলেছেন যে এই সরকারে এই আন্দোলনরত প্রত্যেকটা দলের অংশগ্রহণ থাকবে। আন্দোলনরত যাদের অবদান রয়েছে সমস্ত সবারকে নিয়ে তারপর তিনি একটা জাতীয় সরকার করতে চান। আমি মনে করি যে জামাত ইসলামী এবং বিএনপির যেই তুচ্ছ ছোটখাটো বিষয় নিয়ে যেই সমস্ত বক্তব্য বিবৃতি আমরা লক্ষ্য করি, এগুলা সবার আমাদের সর্বোচ্চ যেই ফোরামগুলো রয়েছে এই দলগুলোর, তাদের নজরে আসা উচিত, তাদের হস্তক্ষেপ হওয়া উচিত, এবং নেতাকর্মীদের মধ্যে যেন কোনো প্রকার বিভেদ তৈরি না হয় এটা আমাদের খেয়াল করা উচিত। কেননা আমরা এখন পর্যন্ত আমাদের যেই লক্ষ্যে এখন পর্যন্ত পৌঁছতে পারিনি। আমরা এখন পর্যন্ত একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারিনি। এখনও আমরা মানুষকে যে অঙ্গীকার করেছিলাম আইনের শাসন ফিরিয়ে দেওয়ার, মানবাধিকার সুরক্ষিত করার, আমরা কিছুই করতে পারিনি। এই সময়ে আমরা নিজেদের ভিতরে যেই মতানৈক্যে না জড়িয়ে আমাদের উচিত জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করা। আমাদের সেই আন্দোলনরত যুগপৎ আন্দোলনের যে দলগুলো রয়েছে, আমাদের ভিতরে আরও কিভাবে আমরা ঐক্যকে সুসংহত করতে পারি এটা জাতির সামনে আরও বেশি পরিষ্কার করা উচিত। নির্বাচন কতদিনের মধ্যে প্রত্যাশা করেন? দেখুন, এই সরকার একটা বিশেষ পরিস্থিতিতে তৈরি হয়েছে। এই সরকারের কোনো সংবিধান মেনে হয়নি, আবার এই সরকার সংবিধানের আওতায় কিন্তু শপথ নিয়েছে। আমরা দেখেছি ইতিমধ্যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালতের মাধ্যমে ফিরে এসেছে। আমাদের একটা প্রধানতম কাজ ছিল নির্বাচন কমিশন পুনর্গঠন করা, তাও ইতিমধ্যে প্রায় 2 মাস হলো আমাদের নির্বাচন কমিশন পুনর্গঠন হয়েছে। আমাদের প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে আগামী 2রা মার্চ তারা ভোটার তালিকার খসড়া জাতির সামনে উপস্থাপন করবেন। একটা নির্বাচনের জন্য সবচেয়ে বড় যে বিষয় তা হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন। এই ভোটার তালিকা হয়ে গেলে আমার মনে হয় না যে খুব বেশি সময়ের দরকার আছে। যতটুকু সংস্কার না করলে নয়, একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য এই সংস্কারটুকু করে সরকার চাইলে আগামী 6 মাসের মধ্যে, জুন জুলাইয়ের মধ্যে চাইলে সরকার নির্বাচন দিতে পারে। এখন সরকারের প্রধান তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে। আমরা জানি না যে তিনি আগামী আরও 6 মাসের কথা কেন বলেছেন এবং তিনি কি সংস্কারের জন্য এই সময়টা উনি চাচ্ছেন এটা কিন্তু তিনি ওভাবে বলেননি। আমার মনে হয় তাদের উচিত জাতির সামনে পরিষ্কার করা যে তারা কি সংস্কারের জন্য এই সময়টাকে তারা অতিবাহিত করতে চান। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।